এদিকে আজকের সবচেয়ে বড় খবর, রাতভর 1 টনের উপরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, ধ্বংসস্তূপ উত্তর ইসরায়েল, বাড়ছে হতাহতের সংখ্যা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দর্শক, আরেকটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন যে ইরান যুদ্ধ এত দীর্ঘায়িত হবে ভাবেনি যুক্তরাষ্ট্র। যদি তারা আগে থেকে চিন্তা করতো যে এই যুদ্ধ এত লম্বা হবে, তাহলে ইরান এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র অংশ নেবে কিনা আরো ভেবেচিন্তে তারা হয়তো পার্টিসিপেট করবে। সেই জন্য খেয়াল করেন, প্রথম দিন তারা একেবারে সর্বোচ্চ ধর্মীয় নেতা ইরানের 1 নম্বর ব্যক্তিকে হিট করেছে। প্রতিরক্ষামন্ত্রী নাই, তারপরে সেনাপ্রধান নেই। এত কিছুর পর ইরান যে ঘুরে দাঁড়াবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মারা গেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অ্যাকাউন্ট থেকে একটি এআই তৈরি ভিডিও প্রকাশ পেয়েছে। সেই ভিডিওতে দেখা যায় নেতানিয়াহুর হাতে 6টি আঙুল রয়েছে। নেতানিয়াহুর মৃত্যুর খবর গোপন করতেই তারা এআই দিয়ে তৈরি করা ভিডিও ব্যবহার করেছে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের নতুন প্রযুক্তি এবং চীনের সমর্থনে বিশ্ব রাজনীতি বদলে যাচ্ছে। একক আধিপত্যের যুগ শেষ, মাল্টিপোলার বিশ্বের দিকে এগুচ্ছে। যুদ্ধের ইতিহাস বলে, যে শত্রুকে দুর্বল ভেবে আঘাত করা হয়, অনেক সময় সেই শত্রুই সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের 12তম দিনে এসে ঠিক এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার পরও ইরান যে এত দ্রুত যুদ্ধক্ষেত্রে নিজেদের পুনর্গঠন করতে পারবে, তা অনেক বিশ্লেষকের কল্পনার বাইরে ছিল। কিন্তু এখন প্রশ্ন উঠছে, ইরান কি শুধু যুদ্ধ করছে, নাকি যুদ্ধের নিয়মই বদলে দিচ্ছে? আর ঠিক কতগুলো যুদ্ধ কৌশল ইরানের ঝুড়িতে আছে? এদিকে ইরানের প্রচণ্ড প্রতিশোধমূলক ঝড়, ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অব্যাহত ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের অপারেশন এপিক ফিউরি বা রোয়ারিং লায়ন শুরুর পর বিশ্ব ভেবেছিল ইরানের পতন কেবল সময়ের ব্যাপার। অনেকের ধারণা ছিল এই যুদ্ধ ইরানে ইসলামী শাসনের অবসান ঘটাবে। কিন্তু যুদ্ধের 13 দিন শেষ হয়েছে, দেখা যাচ্ছে সমীকরণের গণেশ অনেকখানি উল্টে গেছে। তেহরানের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উদয় হয়েছে এক নতুন নেতৃত্ব এবং এক ভয়ঙ্কর রণকৌশল, যাকে বলা হচ্ছে মুস্তফা খামিনির প্রতিশোধ ডক্ট্রিন। পশ্চিমা সামরিক শক্তি যখন ক্ষেপণাস্ত্রের মজুদ নিয়ে হিমশিম খাচ্ছে, তখন ইরান তার অপ্রতিসম যুদ্ধের জালে আটকে ফেলেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটকে। ইরানের নতুন খামিনির নির্দেশে দিন দিন আরো কঠিন রূপ দেখাচ্ছে বিপ্লবী গার্ড বাহিনী। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়ে ইরান ঘোষণা দিয়েছে যে তারা এখন থেকে 1 টনের নিচে কোনো ক্ষেপণাস্ত্র ছুড়বে না। আর এবার সেই শক্তিশালী মিসাইলের আঘাতে তছনছ হচ্ছে ইসরায়েল। ইরানের মিসাইল হামলায় রাতের ঘুম হারাম হয়ে গেছে ইসরায়েলিদের। রাতভর মিসাইল হামলা করে উত্তর ইসরায়েলের বেশ কিছু এলাকা একেবারেই লন্ডভন্ড করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় ইতোমধ্যেই ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং সহ প্রধান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। রাতভর শক্তিশালী মিসাইল হামলা করে এবার তাদের আগাম সতর্ক ব্যবস্থাও গুড়িয়ে দিয়েছে ইরানি বাহিনী, যার ফলে মিসাইল পড়ার আগে সতর্ক হতে পারছে না ইহুদিরা। এবার নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, আর সেই হামলায় তছনছ হয়ে গেছে ইসরায়েলের উত্তরাঞ্চল। সেখানকার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, আর বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, উত্তরাঞ্চলের শহর জার্জিরের একটি স্থাপনায় সরাসরি ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ঘটনাস্থলে আগুন লেগে যায়। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে মোট 58 জনকে তারা চিকিৎসা সেবা দিয়েছেন। এছাড়াও ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর রাস্তায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি ও ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, উত্তরাঞ্চলে সাইরেন বাজার পর তারা ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার আগেই এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। গত কয়েকদিন আগে ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার ছোট ভাই ইদ্দো নেতানিয়াহু মারা গেছেন বলে জানিয়েছেন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিড। যদিও সেটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল, তবে এখনো পর্যন্ত উপযুক্ত প্রমাণ হাজির করতে পারেনি দেশটি। এদিকে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামিনি। তিনি বলেন, আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব। এরই মধ্যে ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীরাও সমর্থন জানিয়ে বলেছে যে তারা ইরানের পাশে আছে, আর তাই নতুন উদ্যমে সরাসরি আমেরিকার ক্যালিফোর্নিয়ার মতো গুরুত্বপূর্ণ জায়গায়ও হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে ইরান। এছাড়াও যুদ্ধবন্ধে এমন 3টি শর্ত দিয়েছে ইরান, যাতে নতুন করে মাথা ব্যথা বেড়েছে ট্রাম্প নেতানিয়াহুর। এখন কি করবে তারা? ইরানকে মেনে নিয়ে যুদ্ধ থামাবে, নাকি সীমিত অস্ত্র নিয়েই লড়ে যাবে ইরানের বিপক্ষে? এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মারা গেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অ্যাকাউন্ট থেকে একটি এআই তৈরি ভিডিও প্রকাশ পেয়েছে। সেই ভিডিওতে দেখা যায় নেতানিয়াহুর হাতে 6টি আঙুল রয়েছে। নেতানিয়াহুর মৃত্যুর খবর গোপন করতেই তারা এআই দিয়ে তৈরি করা ভিডিও ব্যবহার করেছে। এদিকে নেতানিয়াহু কি জীবিত? নতুন ভিডিও ঘিরে রহস্য। ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন রহস্য তৈরি হয়েছে। হিব্রু ভাষার কিছু গণমাধ্যমে কয়েকদিন ধরেই দাবি করছিল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত অথবা গুরুতর আহত হয়েছেন।
ঠিক এমনই সময় একটি অদ্ভুত ভিডিও প্রকাশ পাওয়া নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার 12 মার্চ রাতে হিব্রু মিডিয়ায় নেতানিয়াহুর একটি নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে তাকে কথা বলতে দেখা গেছে, কিন্তু ভিডিওটি স্বাভাবিক মনে হয়নি। অনেক পর্যবেক্ষকের মতে এটি সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। খবরে বলা হয়, ভিডিওটি এমন এক সময় প্রকাশ করা হয়েছে যখন কয়েকদিন ধরে ইসরায়েলের ভেতরেই নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়ার গুজব ক্রমেই ডালপালা বিস্তার করছিল। এ অবস্থায় বৃহস্পতিবার প্রকাশিত নতুন ভিডিওটি পরিস্থিতি পরিষ্কার করার বদলে উল্টো সন্দেহকেই বাড়িয়ে দিয়েছে, কারণ ভিডিওটির ভাষা এবং ভিজুয়াল অঙ্গভঙ্গি অনেকের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। সাইবার বিশ্লেষণ নিয়ে কাজ করা কয়েকটি বিশেষায়িত ওয়েবসাইটও ভিডিওটি বাস্তব কিনা এ বিষয়ে প্রশ্ন তুলেছে। সাইবারবান নিউজ এজেন্সি নামের একটি সাইবার বিশ্লেষণমুখী সাইট দাবি করেছে, ভিডিওটি সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, ভিডিওর ফ্রেমে মুখের নড়াচড়া এবং আলো ছায়ার আচরণ স্বাভাবিক ফুটেজের সঙ্গে পুরোপুরি মেলে না। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এই বিতর্ক সামনে এসেছে। সাম্প্রতিক সংঘাতের কারণে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব নিয়ে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর একটি সম্ভাব্য এআই ভিডিও সামনে আসায় অনেকেই প্রশ্ন তুলছেন, আসল ঘটনা কী? এখন পর্যন্ত ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে এই ভিডিও নিয়ে বিস্তারিত কিছু বলেনি। পশ্চিমা বড় গণমাধ্যম যেমন নিউ ইয়র্ক টাইমস বা ফিনান্সিয়াল টাইমসেও নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়ার কোনো নিশ্চিত খবর প্রকাশ হয়নি। ফলে বিষয়টি এখনও গুজব এবং তথ্যযুদ্ধের মধ্যেই আটকে আছে। জনসংযোগ পরামর্শ। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র বা ট্যাঙ্ক নয়, তথ্য এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ বড় ভূমিকা রাখছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ভিডিও বা ভুয়া বার্তা এখন সেই তথ্যযুদ্ধের বড় অস্ত্র হয়ে উঠেছে। নেতানিয়াহুকে ঘিরে এই ভিডিও বিতর্ক সেই নতুন যুদ্ধক্ষেত্রেরই আরেকটি উদাহরণ বলে মনে করছেন অনেকে। এদিকে ইরানের প্রচণ্ড প্রতিশোধমূলক ঝড়। ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অব্যাহত ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের 14তম দিনে 14 মার্চ 2026 পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান অব্যাহতভাবে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের সামরিক ঘাঁটি, উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা যেমন গ্যালিলি, নেগেভ, জারজির, সোহাম এবং মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেমন খোররমশাহর 4 ও ড্রোন ছুড়ছে। ইরানের সশস্ত্র বাহিনী ও আইআরজিসি দাবি করেছে যে তারা ইসরায়েলের পালমাচিম, ওবদা বিমান ঘাঁটি, শিনবেত সদর দপ্তর সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। একই সঙ্গে মার্কিন ঘাঁটিগুলোতে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস, যেখানে 5টি ইউএস KC-135 ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত, কুয়েত, বাহরাইন, কাতারের আল উদেইদ, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা, জর্ডান, ইরাক সহ অন্যান্য স্থানে হামলা অব্যাহত রয়েছে। ইরানের নতুন নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছে যে মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি অপসারণ না হওয়া পর্যন্ত এবং হরমুজ প্রণালী বন্ধ রাখা অব্যাহত থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানও তীব্রতর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্গ দ্বীপে সামরিক লক্ষ্যবস্তু সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে এবং দ্বীপের তেল অবকাঠামো পরবর্তী লক্ষ্য হতে পারে। গত 24 ঘণ্টায় ইরানে শত শত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, যার মধ্যে তেহরানে ব্যাপক বিস্ফোরণ ও কেন্দ্রীয় এলাকায় আক্রমণ অন্তর্ভুক্ত। যুদ্ধ শুরু হবার পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েল 6000-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরানের প্রতিশোধে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় স্থবির। বিশ্বব্যাপী তেলের দাম $100 ছাড়িয়ে গেছে। হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইসরায়েলে রকেট ও ড্রোন ছুড়ছে। গালফ দেশগুলোতে ইরানি হামলা অব্যাহত থাকলেও বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আটকে দেওয়া হয়েছে। যুদ্ধের এই ধাপে উভয় পক্ষের ক্ষতিশক্তি বাড়ছে। ইরানে হাজার হাজার নিহত আহত, ইসরায়েলে শতাধিক আহত ও বেসামরিক ক্ষতি, মার্কিন বাহিনীতে কয়েক ডজন হতাহত। দর্শক, আরেকটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন যে ইরান যুদ্ধ এত দীর্ঘায়িত হবে ভাবেনি যুক্তরাষ্ট্র। যদি তারা আগে থেকে চিন্তা করতো যে এই যুদ্ধ এত লম্বা হবে, তাহলে ইরান এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র অংশ নেবে কিনা আরো ভেবে চিন্তে তারা হয়তো পার্টিসিপেট করবে। সেই জন্য খেয়াল করেন, প্রথম দিন তারা একেবারে সর্বোচ্চ ধর্মীয় নেতা ইরানের 1 নম্বর ব্যক্তিকে হিট করেছে। প্রতিরক্ষামন্ত্রী নাই, তারপরে সেনাপ্রধান নেই। এত কিছুর পর ইরান যে ঘুরে দাঁড়াবে, ঠিক এর আগে যে যুদ্ধের সময় যে প্রথম দফায় শুধু ইরানের ধর্মীয় নেতা, প্রেসিডেন্ট তাদেরকে রেখে বাকি কিন্তু তারা 20 জন সামরিক কমান্ডার, শীর্ষ 1 ডজন পরমাণু বিজ্ঞানী ধ্বংস করেছিল। তখনও তারা মনে করেছিল যেহেতু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বেঁচে আছে, সেই কারণে তারা টিকে গেছে। আর তখন যুদ্ধটা ছিল ইসরায়েল এবং আমেরিকার মধ্যে। কিন্তু আমেরিকা যেখানে নিজে পার্টিসিপেট করেছে এবং চরমতম হামলা করেছে প্রথম দিনই, তারপরেও তাদের এই যে প্রলম্বিতভাবে যুদ্ধ, এটা তাদের অকল্পনীয় ছিল। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধ 2 সপ্তাহ গড়াতে চলেছে। বিশ্লেষকদের মতে সংঘাত যে এত দীর্ঘায়িত হবে এমনটা শুরুতে ওয়াশিংটন অনুমান করতে পারেনি।
যুদ্ধের ময়দানে ইরান এবং তার মিত্রদের পাল্টা হামলা, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা এবং লেবানন থেকে হিজবুল্লাহর হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা আল জাজিরা। এর মধ্যে ইরাকেরও যে সশস্ত্র গোষ্ঠীগুলো তারা সক্রিয় হবে এবং মার্কিন স্থাপনায় হামলা করবে, এটাও তাদের ধারণার বাইরে ছিল। সামরিক এবং রাজনৈতিক বিশ্লেষক এলিহা ম্যাগনিয়া বলেছেন, যুদ্ধ এখন 14তম দিনে প্রবেশ করলেও যুক্তরাষ্ট্র শুরুতে এত দীর্ঘ সংঘাতের জন্য প্রস্তুত ছিল না। ব্রাসেলস থেকে আল জাজিরাকে তিনি বলেছেন, এটি খুব কঠিন একটি সময়, কারণ যুক্তরাষ্ট্র এমন দীর্ঘ যুদ্ধ এবং ইরান এবং তার মিত্রদের প্রতিক্রিয়া আগে থেকে কল্পনা করেনি। তার মতে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে যে মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে তাও যুক্তরাষ্ট্র আশা করেনি। তিনি বলেন, হরমুজ প্রণালী নিয়ে ইরানের যে ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে তা এত বড় মাত্রায় হবে এটিও যুক্তরাষ্ট্র অনুমান করতে পারেনি। এখন ইরান বলছে যে হরমুজ প্রণালীর পানির নিচে তাদের ক্ষেপণাস্ত্র মোতায়েন করা আছে, সুতরাং তারা সেটা দিয়ে ব্যবহার করবে যদি হরমুজ প্রণালী বন্ধ না থাকে, এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো থেকে যদি ইরানের উপর হামলা অব্যাহত থাকে তাহলে তারা ছাড় দেবে না। এই হরমুজ প্রণালী এই পরিস্থিতি ঘটবে, মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁতভাবে হামলা হবে, এটা তাদের কল্পনার বাইরে ছিল। এবং সবচেয়ে বড় কথা ছিল যে প্রধান ধর্মীয় নেতাকে হারিয়েও ইরান যে যুদ্ধে ফিরে আসবে এবং দিনকে দিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তারা ছুড়বে একেবারে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং ইসরায়েলে, এটা তাদের কল্পনার বাইরে ছিল। ম্যাগনিয়ার বলছেন যে লেবানন থেকে হিজবুল্লাহর ইসরায়েলের উপর হামলা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে। অর্থাৎ লেবানন থেকেও হঠাৎ করে হিজবুল্লাহ এইভাবে হামলা শুরু করবে সেটাও তারা বুঝতে পারেনি। তিনি বলেন, যে পক্ষ আগে দুর্বলতা দেখাবে তাকে শেষ পর্যন্ত যুদ্ধের পরাজিত হিসেবে ঘোষণা করা হবে। তার মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন পরিস্থিতি চান না, তবে তিনি দেশের ভেতরেও বাড়তি রাজনৈতিক চাপের মুখে রয়েছে। যেহেতু বিজয়ী হয়েছে, যুক্তরাষ্ট্রে এমন ঘোষণা দিতে পারছে না, ফলে রাজনৈতিকভাবে একটা খুবই বেকায়দায় আছে ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক ফুয়াদ ইজাদি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ চালাচ্ছে তা আসলে একটি পছন্দের যুদ্ধ, যা কূটনৈতিক আলোচনা ভেঙে দেওয়ার পর শুরু হয়েছে। তিনি বলছেন, আল জাজিরাকে, ইরান এই যুদ্ধ শুরু করেনি, এটি ট্রাম্প এবং নেতানিয়াহু নেওয়ার সিদ্ধান্ত। ইজাদির মতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে উদ্বেগ দেখানো হচ্ছে তা বাস্তবসম্মত নয়। তিনি উল্লেখ করেন, কয়েক মাস আগে ট্রাম্প নিজেই দাবি করেছিলেন যে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করেছেন। তাহলে পারমাণবিক কর্মসূচি যদি ধ্বংস করা হয় তাহলে ইরানে হামলা কেন? এই যুক্তিটাও এখন সামনে আসছে। তিনি বলছেন, একটি কূটনৈতিক সমাধানের সুযোগ ছিল, কিন্তু এটি মূলত সরকার পরিবর্তনের একটি অভিযান, এবং এটি স্পষ্ট যে যাদের ক্ষমতা দ্রুত করতে চাওয়া হচ্ছিল তাদের সঙ্গে কূটনৈতিক সমাধানে পৌঁছাতে আগ্রহী ছিল না যুক্তরাষ্ট্র। তার মানে যে আলোচনা ছিল যে ইরানের সঙ্গে আলোচনা করে যেভাবেই হোক তাদেরকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখবে, এটা ছিল আসলে একটা অভিনয়। মূল বিষয়টা ছিল ইরানের উপর হামলা করা। এখন সেই হামলা করতে যে যুক্তরাষ্ট্র যে এমন কাদার মধ্যে পা ঢুকবে যে কাদা কোনোভাবে ছাড়াতে পারছে না এবং পাটা বের করতে পারছে না, এমন অবস্থাটা যুক্তরাষ্ট্র কল্পনা করতে পারেনি। এখন সেই পরিস্থিতিকে মেনে নিয়ে তাদেরকে এখন একটা ঘোষণা দিতে হচ্ছে, যেভাবেই হোক না কেন তাদেরকে জয়ী হইতে হবে, এবং সেই কারণে যুদ্ধ প্রলম্বিত হচ্ছে। এটি বিশ্লেষকদের ধারণা। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের অপারেশন এপিক ফিউরি বা রোয়ারিং লায়ন শুরুর পর বিশ্ব ভেবেছিল ইরানের পতন কেবল সময়ের ব্যাপার। অনেকের ধারণা ছিল এই যুদ্ধ ইরানে ইসলামী শাসনের অবসান ঘটাবে, কিন্তু যুদ্ধের 13 দিন শেষ হয়েছে, দেখা যাচ্ছে সমীকরণের গণেশ অনেকখানি উল্টে গেছে। তেহরানের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উদয় হয়েছে এক নতুন নেতৃত্ব এবং এক ভয়ঙ্কর রণকৌশল, যাকে বলা হচ্ছে মুস্তফা খামিনির প্রতিশোধ ডক্ট্রিন। পশ্চিমা সামরিক শক্তি যখন ক্ষেপণাস্ত্রের মজুদ নিয়ে হিমশিম খাচ্ছে, তখন ইরান তার অপ্রতিসম যুদ্ধের জালে আটকে ফেলেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটকে। যদিও দফায় দফায় ট্রাম্প আর তার প্রশাসন ইরানে আরো ভয়ঙ্কর হামলার হুমকি দিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো সমরাষ্ট্রের যুদ্ধে শুধু নয়, ট্রাম্প পিছিয়ে পড়ছে অর্থনৈতিক যুদ্ধ। যে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ট্রাম্পের হুঙ্কারে কদিন আগে বিশ্বের বাঘা বাঘা দেশ আর শক্তিগুলোর দম ফুরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, সেই ট্রাম্প এখন বলছে যত খুশি রাশিয়া থেকে তেল কেন। কতটা অসহায় হলে ট্রাম্প এমন ঘোষণা দিতে পারে তা ভেবে আন্তর্জাতিক বিশ্লেষকদেরও ভিমড়ি খাওয়ার অবস্থা হয়েছে। তাহলে কি নিজেকে অসীম ক্ষমতাধর মনে করা ডোনাল্ড ট্রাম্পের জবনিকাবাদ ঘটতে চলেছে? সেটা কি সম্ভব? মুস্তফা খামিনির নতুন ডক্ট্রিন আর কিনক জোট কি পশ্চিমাদের দম্ভচূর্ণ করতে শেষ পর্যন্ত সফল হবে? ইরানের নতুন প্রযুক্তি এবং চীনের সমর্থনে বিশ্ব রাজনীতি বদলে যাচ্ছে। একক আধিপত্যের যুগ শেষ, মাল্টিপোলার বিশ্বের দিকে এগুচ্ছে। যুদ্ধের ইতিহাস বলে, যে শত্রুকে দুর্বল ভেবে আঘাত করা হয় অনেক সময় সেই শত্রুই সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের 12তম দিনে এসে ঠিক এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার পরও ইরান যে এত দ্রুত যুদ্ধক্ষেত্রে নিজেদের পুনর্গঠন করতে পারবে তা অনেক বিশ্লেষকের কল্পনার বাইরে ছিল। কিন্তু এখন প্রশ্ন উঠছে, ইরান কি শুধু যুদ্ধ করছে নাকি যুদ্ধের নিয়মই বদলে দিচ্ছে? আর ঠিক কতগুলো যুদ্ধ কৌশল ইরানের ঝুড়িতে আছে? বিশ্বের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী মনে করা হতো ইসরায়েলকে। আয়রন ডোম, উন্নত প্রযুক্তি, অস্ত্র আর পরাশক্তি দেশের সাথে সুসম্পর্ক, সবকিছু মিলিয়ে ইসরায়েলকে মনে করা হতো অপ্রতিরোধ্য। কিন্তু সাম্প্রতিক হামলাগুলো দেখাচ্ছে সেই ধারণা একেবারে ভুল। ইসরায়েলের বারে বারে বেজে উঠছে সাইরেন, জনগণ আতঙ্কে। এদিকে ইরান একের পর এক গুচ্ছ বা ক্লাস্টার ধরনের হামলা কৌশল ব্যবহার করছে বলে সামরিক বিশ্লেষকদের ধারণা। এই ধরনের অস্ত্র আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট বিস্ফোরক ছড়িয়ে দেয়, ফলে প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে বহু লক্ষ্যবস্তু শনাক্ত করতে গিয়ে চাপের মুখে পড়ে। সামরিক ভাষায় এটাকে বলা হয় ওভারলোড স্ট্র্যাটেজি বা প্রতিরক্ষাকে সংখ্যার চাপে ভেঙে ফেলা। ফলাফল, সব হামলা আটকানো সম্ভব হয় না, কিছু আঘাত প্রতিরক্ষা ভেদ করেই পড়ছে লক্ষ্যবস্তুতে। এদিকে হরমুজ প্রণালী চাপ দেওয়া মানে বিশ্বের জ্বালানি শিরায় চাপ। যুদ্ধ শুধু আকাশে নয়, সমুদ্রেও নতুন উত্তেজনা তৈরি করেছে।
এই প্রণালী মাত্র 34 কিলোমিটার প্রশস্ত, কিন্তু বিশ্বের তেলের বিশাল অংশ এখান দিয়ে প্রবাহিত হয়। অর্থাৎ এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। আর ইরান এই প্রণালীর চারপাশে মাইন স্থাপন করেছে। এর ফলে আন্তর্জাতিক শিপিং রুটের ঝুঁকি বেড়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর বার্তা দিয়েছেন, ইরানকে দ্রুত এই মাইন সরিয়ে ফেলতে হবে, নইলে চরম মূল্য দিতে হবে। কিন্তু বাস্তব পরিস্থিতি অনেক জটিল। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বাণিজ্যিক জাহাজগুলো নিরাপত্তা সহায়তার জন্য মার্কিন নৌবাহিনীর কাছে অনুরোধ করছে। কিন্তু মার্কিন নৌবাহিনীর মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, হরমুজ প্রণালী এখন এতটাই ঝুঁকিপূর্ণ যে সেখানে প্রতিটি জাহাজকে নিরাপত্তা দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ফলে ওই অঞ্চলে নৌযান চলাচলও সীমিত হয়ে পড়েছে। তেলের বাজারে অস্থিরতা, হরমুজ প্রণালীর এই অনিশ্চয়তা সরাসরি প্রভাব ফেলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও চাপে রয়েছেন মার্কিন নৌবাহিনীকে নিয়ে। এই যুদ্ধের আরেকটি অদ্ভুত দিক হল মার্কিন সামরিক মহলেও এক ধরনের অস্বস্তি দেখা যাচ্ছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালীতে সরাসরি সংঘর্ষ শুরু হলে তা দ্রুত বড় নৌযুদ্ধে রূপ নিতে পারে। আর ইরানের ভৌগোলিক অবস্থান এই অঞ্চলে তাদেরকে বড় সুবিধা দেয়। 8 মার্চ পরিস্থিতি হঠাৎ করেই নতুন মোড় নেয়। ইরানের পক্ষ থেকে ঘোষণা আসে, হরমুজ প্রণালী এবং আশেপাশের অঞ্চলে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো নৌযান দেখা গেলে সেটিকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। এই ঘোষণার পর থেকেই সমুদ্রপথে উত্তেজনা দ্রুত বেড়ে যায়। ফলাফল খুব দ্রুতই দৃশ্যমান হতে শুরু করে। মার্কিন নৌবাহিনী, যারা সাধারণত বিশ্বের সবচেয়ে সক্রিয় সামুদ্রিক শক্তি হিসেবে পরিচিত, তারা এবার অস্বাভাবিক সতর্ক অবস্থান গ্রহণ করেছে। যুদ্ধজাহাজ মোতায়েন থাকা সত্ত্বেও সরাসরি ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ বা বাণিজ্যিক জাহাজকে পূর্ণাঙ্গ সামরিক এসকর্ট দেওয়ার ক্ষেত্রে তারা অনীহা দেখাতে শুরু করে। মার্কিন নৌবাহিনীও বুঝতে পারছে, পরিস্থিতি যদি আরও উত্তপ্ত হয় এবং হরমুজ প্রণালীতে সরাসরি সংঘর্ষ শুরু হয়, তাহলে সেটি আর সীমিত উত্তেজনা থাকবে না, বরং পূর্ণাঙ্গ নৌযুদ্ধে রূপ নিতে পারে। আর সেই যুদ্ধ হবে এমন এক অঞ্চলে যেখানে ভৌগোলিক সুবিধা অনেকটাই ইরানের পক্ষে কথা বলে। এই কারণেই অনেক সামরিক বিশ্লেষক মার্কিন নৌবাহিনীর বর্তমান অবস্থানকে বলছেন নীরব কৌশলগত প্রতিরোধ। কেউ কেউ আরও কঠোর ভাষায় একে আখ্যা দিচ্ছেন নীরব অসম্মতি হিসেবে। তাদের মতে, রাজনৈতিক নেতৃত্ব যুদ্ধের কঠোর ভাষা ব্যবহার করলেও মাঠের সামরিক পরিকল্পনাকারীরা বাস্তব ঝুঁকি হিসাব করে এগোয়। এদিকে ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের প্রতিবেদনগুলো বলছে, আমেরিকা দুর্বল হয়ে যাচ্ছে। সংস্থাটি বারবার সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য কমছে। 2030 নাগাদ বিশ্ব মাল্টিপোলার হবে। চীন, ভারত এবং অন্যান্য উদীয়মান শক্তি দ্রুত প্রভাব বাড়াবে। চীনের সামরিক, সাইবার ও প্রযুক্তি শক্তি দ্রুত আমেরিকার সমকক্ষ হচ্ছে। একই সঙ্গে অভ্যন্তরীণ বিভাজন এবং মিত্রদের কাছে বিশ্বাসযোগ্যতা হ্রাসের কারণে যুক্তরাষ্ট্র আগের মতো এককভাবে সিদ্ধান্ত চাপাতে পারছে না। তবু তারা এখনও শক্তিশালী, কিন্তু বিশ্ব রাজনীতিতে নিয়ন্ত্রণের ছায়া কমে গেছে। এই যুদ্ধের সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি হলো, ইরানের হামলা কি আগের তুলনায় অনেক বেশি নির্ভুল হয়ে গেছে? গোয়েন্দা বিশ্লেষকগণ মনে করছেন, এর পেছনে থাকতে পারে চীনের বাইডু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। ফ্রান্সের সাবেক গোয়েন্দা কর্মকর্তা আলা জুয়ে এক পডকাস্টে বলেন, সাম্প্রতিক হামলাগুলোতে ইরানি যে ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তার মতে সম্ভবত ইরান চীনের বাইডু নেভিগেশন ব্যবস্থায় প্রবেশাধিকার পেয়েছে। এটি হলো চীনের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা, যা অনেকটা মার্কিন জিপিএস এর মতো কাজ করে। বিশ্লেষকদের মতে, এই সিস্টেমের ত্রুটির সীমা খুবই কম, কখনো কখনো 1 মিটারেরও কম। এর ফলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়া এতে এমন একটি প্রযুক্তি রয়েছে যা ভুয়া সিগন্যাল বা জ্যামিং শনাক্ত করতে পারে, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারকে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় ও উন্নত বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে, এসব ক্ষেপণাস্ত্র কয়েকশো কিলোমিটার থেকে শুরু করে হাজার হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। আরও একটি বড় সুবিধা হলো, অনেক ক্ষেপণাস্ত্র মোবাইল লঞ্চার বা ট্র্যাকে বসানো থাকে, ফলে সেগুলোকে খুঁজে বের করা অত্যন্ত কঠিন। যুদ্ধের দ্বাদশ দিনে বাস্তবতা তাহলে কি দাঁড়াচ্ছে? 12 দিনের এই সংঘাত কি একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে, এই যুদ্ধ সহজে শেষ হওয়ার নয়। ইরান এখনো পাল্টা আঘাত হানছে, ইসরায়েল তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, আর বিশ্ব রাজনীতি দাঁড়িয়ে আছে এক অস্থির মোড়ে। একটি প্রবাদ আছে, আগুন নিয়ে খেললে একদিন হাত পুড়বেই। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক আগুনে পরিণত হয়েছে, যার তাপ শুধু যুদ্ধক্ষেত্রে নয়, বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতেও অনুভূত হচ্ছে। আর যদি এই সংঘাত আরও বিস্তৃত হয়, তবে হয়তো ইতিহাস একদিন লিখবে, এই কয়েকটি দিনই ছিল মধ্যপ্রাচ্যের নতুন শক্তির লড়াইয়ের শুরু।